প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমি শুরু করতে যাচ্ছি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের স্থির তড়িৎ অধ্যায়ের পার্ট 11। আজকে আমরা এই টপিক্সের মধ্যে ডিসকাস করব তড়িৎ দ্বিমেরু নিয়ে। তো প্রথমেই আমরা যাচ্ছি তড়িৎ দ্বিমেরুর জন্য বিভব। তো এখানে চিত্রের মধ্যে এ ও বি বিন্দুতে আমরা দুটো চার্জ রেখেছি, -q এবং +q চার্জ। এরা তড়িৎ দ্বিমেরু গঠন করছে। আর দ্বিমেরুর মধ্যবিন্দু অর্থাৎ ও বিন্দু থেকে আর দূরত্বে পি বিন্দুতে আমরা তড়িৎ বিভব নির্ণয় করব। আর এই পি বিন্দুটা এবি এই রেখার সাথে, এই অক্ষের সাথে থিটা কোণে অবস্থান করছে। তবে আমরা লিখতে পারি বিভব ভি সমান 1/4πε0 পি cos θ বাই r² - i² cos² θ। এখানে তুমি বুঝতে পারছো দ্বিমেরুর মধ্যবিন্দু থেকে যে কোনো একটি চার্জের আমরা দূরত্বকে এখানে ধরা হয়েছে। তো যদি এই বিবেচিত বিন্দুটি অর্থাৎ যদি পি বিন্দুটি দ্বিমেরুর অক্ষের উপর যদি অবস্থিত হয়, অর্থাৎ এবি এই রেখার উপর যদি অবস্থিত হয়, তবে আমরা থিটার মান 0 ডিগ্রি ধরতে পারি। তবে এই সমীকরণে যদি থিটার মান আমরা 0 ডিগ্রি বসিয়ে দিই, তবে আমরা পাবো ভি সমান 1/4πε0 পি বাই r² - i²। আর যেহেতু এখানে এর মানটা আর থেকে অনেক ছোট হয়, তাই আমরা এটাকে উপেক্ষা করতে পারি, অর্থাৎ এখানে এর মানটা আমরা 0 ধরতে পারি। তবে আমরা পাবো ভি সমান 1/4πε0 পি বাই r²। আর যদি বিবেচিত বিন্দুটি দ্বিমেরু একদম সোজা লম্ব দ্বিখণ্ডকের উপর যদি অবস্থিত হয়, তবে আমরা থিটার মান ধরব 90 ডিগ্রি। আর এখানে যদি 1 নম্বর সমীকরণে cos 90 ডিগ্রি যদি বসিয়ে দিই, তবে এই পুরো সমীকরণের ডান পাশে 0 হয়ে যাবে, অর্থাৎ আমরা বিভব পাবো 0। তো সুতরাং দ্বিমেরুর লম্ব দ্বিখণ্ডকের উপর যে কোনো বিন্দুতে তড়িৎ বিভব 0 হয়। তবে উক্ত সমীকরণ অনুসারে আমরা তোমাকে একটা প্রশ্ন দিতে পারি যে দ্বিমেরুর লম্ব দ্বিখণ্ডকের উপর এক বিন্দু থেকে অন্য বিন্দুতে আদান স্থানান্তরে কোনো কাজ সম্পন্ন হয় না কেন? আশা করি পারবে। এখন আমরা যাব দ্বিমেরুর জন্য প্রাবল্য। তো প্রাবল্য ই সমান 1/4πε0 পি বাই r³ 1 + 3 cos² θ, উপরে হবে √। ঠিক একই রকম আগের মতো যদি বিবেচিত বিন্দুটি দ্বিমেরুর অক্ষের উপর অবস্থিত হয়, তবে আমরা এখানে থিটার মান ধরব 0 ডিগ্রি। তবে আমরা পাই E1 সমান 1/4πε0 2p বাই r³। আর যদি বিবেচিত বিন্দুটি দ্বিমেরুর লম্ব দ্বিখণ্ডকের উপর অবস্থিত হয়, তবে আমরা থিটার মান ধরব 90 ডিগ্রি। তখন যদি আমরা E2 দিই, তখন আমরা E2 সমান 1/4πε0 p বাই r³। আর আমরা এখানে দেখতে পাচ্ছি যে E1 এর মান E2 মানের দ্বিগুণ হয়। এই সমীকরণ এটা, এবং তুমি এটা একটু যাচাই করে দেখো, অর্থাৎ E1 এর মান E2 এর কিন্তু দ্বিগুণ হচ্ছে। অর্থাৎ দ্বিমেরুর অক্ষের উপর যে কোনো বিন্দুতে প্রাবল্য এর লম্ব দ্বিখণ্ডকের উপর যে কোনো বিন্দুতে প্রাবল্যের দ্বিগুণ হবে। এরপরে আমরা যাচ্ছি অপরিবাহী ও ডাইইলেকট্রিক কি। যে সকল পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চলতে পারে না, তাদেরকে অপরিবাহী বা ডাইইলেকট্রিক বলে। একটু কথাটা লক্ষ্য করো, যে সকল পদার্থের ভিতর দিয়ে বিদ্যুৎ কিন্তু যেতে পারে না, তাদেরকে অপরিবাহী বা ডাইইলেকট্রিক বলবো। কিন্তু তারপরেও অপরিবাহী বা ডাইইলেকট্রিক এই দুটোর মধ্যে একটু পার্থক্য আছে। তো অপরিবাহীতে মুক্ত ইলেকট্রন থাকে না, তোমরা জানোই, তাই এরা তড়িৎ পরিবহন করতে পারে না। আবার কোনো অপরিবাহীকে তড়িৎ ক্ষেত্রে যদি স্থাপন করা হয়, তবে এদের অপরিবাহী পরমাণুর ধনাত্মক আদান তড়িৎ ক্ষেত্রের দিকে এবং ঋণাত্মক আদান তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে সামান্য সরে যায়। তাই ওই অপরিবাহী প্রতিটি অণু একটি তড়িৎ দ্বিমেরুতে পরিণত হয়। আর এইভাবে সৃষ্ট দ্বিমেরু আবেশ প্রক্রিয়াকে আমরা বলবো পোলারায়ন। সুতরাং যে সকল অপরিবাহী পদার্থকে তড়িৎ ক্ষেত্রে স্থাপন করলে তাদের পোলারায়ন ঘটবে, তাদেরকে আমরা বলবো ডাইইলেকট্রিক। তো তুমি বুঝতে পারছো অপরিবাহী এবং ডাইইলেকট্রিকের মধ্যে পার্থক্য। অর্থাৎ অপরিবাহীকে আমরা যখন তড়িৎ ক্ষেত্রের মধ্যে স্থাপন করব, তাদের কিন্তু পোলারাইজেশন ঘটবে না। আর কিছু অপরিবাহী আছে যাদেরকে তড়িৎ ক্ষেত্রে রাখলে তাদের কিন্তু পোলারাইজেশন ঘটবে, তারাই হচ্ছে ডাইইলেকট্রিক। যেমন কাঁচ, অভ্র, প্লাস্টিক, সিরামিক ইত্যাদি ডাইইলেকট্রিক পদার্থের উদাহরণ। তাই আমরা বলতে পারি সকল ডাইইলেকট্রিক পদার্থ কিন্তু অন্তরক। আবার সকল অন্তরক কিন্তু ডাইইলেকট্রিক পদার্থ নয়।
আবার ডাইইলেকট্রিক পদার্থ দুই ধরনের, একটা হচ্ছে পয়ার ডাইইলেকট্রিক আর অপরটি হচ্ছে অপয়ার ডাইইলেকট্রিক। যদি ডাইইলেকট্রিক পদার্থের কোনো অণুর ঋণাত্মক ও ধনাত্মক আদানের বন্টনের কেন্দ্র যদি সমাপাতিত না হয় তবে তাদেরকে আমরা বলবো পয়ার ডাইইলেকট্রিক পদার্থ, যেমন পানি, অ্যামোনিয়া ইত্যাদি। আর যদি ডাইইলেকট্রিক পদার্থের কোনো অণুর ঋণাত্মক ও ধনাত্মক আদানের বন্টনের কেন্দ্র যদি সমাপাতিত হয় তবে তাদেরকে আমরা বলবো অপয়ার ডাইইলেকট্রিক পদার্থ, যেমন ক্লোরিন, হাইড্রোজেন, অক্সিজেন ইত্যাদি। এখন কথা হচ্ছে আমরা কেন ডাইইলেকট্রিক পদার্থ আমরা ব্যবহার করব। সাধারণত ধারকের আমরা ধারকত্ব বৃদ্ধির জন্য ধারকের দুটি পাতের মধ্যবর্তী স্থানে আমরা ডাইইলেকট্রিক পদার্থটা আমরা ব্যবহার করব। এখন ধারকের পাত দুটির মধ্যবর্তী স্থানে যখন আমরা ডাইইলেকট্রিক পদার্থ ব্যবহার করব তখন এর ধারকের ধারকত্ব বৃদ্ধি হবে, অর্থাৎ ধারকের শক্তি সঞ্চয় করার ক্ষমতাটা বৃদ্ধি পাবে। একটু তোমরা চিত্রটা লক্ষ্য করো, এখানে একটা ধারকের মধ্যবর্তী স্থানে আমরা ডাইইলেকট্রিক পদার্থ স্থাপন করেছি। ধারকের বাম পাশের যে পাত আছে এটা হচ্ছে ধনাত্মক চার্জে চার্জিত, আর ডান পাশের যে পাত আছে এটি ঋণাত্মক চার্জে চার্জিত। তবে ধারকের মধ্যবর্তী স্থানে একটি তড়িৎক্ষেত্র সৃষ্টি হবে, আর এই তড়িৎক্ষেত্র যদি ই হয় তবে এটি পজিটিভ চার্জ থেকে নেগেটিভ চার্জের দিকে, অর্থাৎ এই তড়িৎক্ষেত্র হবে বাম পাশ থেকে ডান পাশের দিকে। এখন ধারকের মধ্যবর্তী পাত দুইটার মধ্যবর্তী স্থানে আমরা যে ডাইইলেকট্রিক পদার্থ রেখেছি তাদের ধনাত্মক এবং ঋণাত্মক আদানের কিন্তু তারা পৃথক হয়ে যাবে, অর্থাৎ এদের ধনাত্মক আদানগুলো তোমার ধারকের যে পাশে নেগেটিভ চার্জ আছে, অর্থাৎ যে পাতের মধ্যে নেগেটিভ চার্জ আছে সেই পাশের দিকে সরে যাবে, আবার ঋণাত্মক চার্জগুলো যে পাতের মধ্যে পজিটিভ চার্জ আছে সেই দিকে সরে যাবে। অর্থাৎ এখানে ডাইইলেকট্রিক পদার্থের যে প্রতিটি অণুর মধ্যে পোলারাইজেশন ঘটবে, অর্থাৎ প্রতিটি অণু ধনাত্মক এবং ঋণাত্মক চার্জে বিভক্ত হয়ে এই ডাইইলেকট্রিক পদার্থ নিজে একটি তড়িৎক্ষেত্র সৃষ্টি করবে। আর এই তড়িৎক্ষেত্র যদি ই প্রাইম হয় এই তড়িৎক্ষেত্রের দিক হবে ঠিক একই রকমভাবে পজিটিভ থেকে নেগেটিভ চার্জের দিকে, অর্থাৎ প্রতিটি ডাইইলেকট্রিক পদার্থের পরমাণুর পজিটিভ চার্জগুলো আছে বাম পাশে আর নেগেটিভ চার্জগুলো আছে ডান পাশে, অর্থাৎ এই তড়িৎক্ষেত্রের দিক হবে ডান দিক থেকে বাম দিকে। তাই এখানে তোমরা চিত্রের মধ্যে একটু তোমরা তাকাও, অর্থাৎ ধারকের মধ্যে পাত দুটার মধ্যে যে তড়িৎক্ষেত্র সৃষ্টি হচ্ছে এটার দিক হচ্ছে বাম পাশ থেকে ডান পাশের দিকে, আর ডাইইলেকট্রিক পদার্থ মধ্যে যে তড়িৎক্ষেত্র সৃষ্টি হচ্ছে এটার দিক হচ্ছে ডান পাশ থেকে বাম পাশের দিকে। অর্থাৎ এখানে ধারকের তড়িৎক্ষেত্র আর ডাইইলেকট্রিক পদার্থের সৃষ্ট তড়িৎক্ষেত্র দুটি বিপরীতমুখী, আর বিপরীতমুখী হওয়ার কারণে এই ধারকের মধ্যবর্তী স্থানে তড়িৎক্ষেত্রের মানটা কমে যাবে। তো আমরা জানি ধারকত্ব সি সমান কিউ বাই বি। তো যদি ভি এর মান হ্রাস করা যায় তবে সি এর মান বৃদ্ধি করা যাবে, অর্থাৎ দেখো ধারকত্ব বৃদ্ধি হবে আর ধারকের শক্তি সঞ্চয় করার ক্ষমতাও কিন্তু বৃদ্ধি পাবে। আমরা জানি আবার ভি সমান ই ক্রস ডি। তো যেহেতু ধারকের পাদ্বয়ের মধ্যবর্তী স্থানে ই হ্রাস পাবে, ই হ্রাস পাওয়ার অর্থ হচ্ছে দেখো ভিও হ্রাস পাবে, আর ভি যদি হ্রাস পায় তবে সি এর মান বৃদ্ধি হবে, আর সি যদি বাড়ে তার অর্থ হচ্ছে ধারকত্ব বৃদ্ধি পাচ্ছে, আর ধারকত্ব বৃদ্ধি হওয়ার সাথে সাথে ধারকের শক্তি সঞ্চয় করার ক্ষমতা বৃদ্ধি পায়। তাই আমরা ধারকের দুই পাতের মধ্যবর্তী স্থানে ধারকত্ব বৃদ্ধি করার জন্য অর্থাৎ শক্তি সঞ্চয়ের জন্য আমরা ডাইইলেকট্রিক পদার্থ ব্যবহার করে থাকি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এতটুকু পর্যন্তই রাখছি। তো পরবর্তীতে আমরা নতুন টপিকস নিয়ে আমরা হাজির হব। তো তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি।